5 বছরের আগেই সরকার ফেলে দিতে চায় বিরোধীরা, কথা বলছে ফ্যাসিস্টের ভাষায়, বললেন মির্জা ফখরুল। রাজনীতির সুযোগ পাবে না খুনিরা, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। দেশে যেন আর কখনো স্বৈরতন্ত্র ফিরে না আসে, সবাইকে সতর্ক থাকার আহ্বান অস্থায়ী রাষ্ট্রপতির। মুক্তিযুদ্ধের স্বপ্ন পূরণে গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখার তাগিদ। ফাঁসির আসামি শেখ হাসিনার সংবাদ সম্মেলন আয়োজনে সংশ্লিষ্টতা নেই ভারতের, দাবি পররাষ্ট্র মন্ত্রণালয়ের। বাংলাদেশ বিরোধী বক্তব্য সমর্থন করে না নয়াদিল্লি। ছুটির দিনে সড়কে মৃত্যুর মিছিল, সিলেটে 2 বাসের সংঘর্ষে ঝরল 9 প্রাণ। বগুড়ায় একই এলাকায় 2 দুর্ঘটনায় নিহত 9। ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেনের 4 বগি উদ্ধার। এবং বাংলাদেশের ভিসা নীতিতে আসছে বড় পরিবর্তন, প্রথমবার চালু হচ্ছে ই ভিসা। $50 লাখ বিনিয়োগে ভিসা মুক্ত ভ্রমণ, থাকছে 30 দিনের অন অ্যারাইভাল সুবিধা। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি শবনম নিবিড়। 5 বছরের আগেই বিরোধীরা সরকারকে ফেলে দিতে চায় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ফ্যাসিস্টের ভাষায় কথা বলছে একটি পক্ষ, যা গণতন্ত্রের সঙ্গে যায় না। শুক্রবার টেলিভিশন এডিটর্স কাউন্সিলের সেমিনারে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, টেকসই ও স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় দৃঢ় প্রত্যয় সরকার। দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর সম্পাদক ও সংবাদ প্রধানদের প্ল্যাটফর্ম টেলিভিশন এডিটর্স কাউন্সিলের আয়োজনে টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার শুক্রবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে তুলে ধরা হয় সম্পাদকীয় স্বাধীনতার পূর্ণ নিশ্চয়তা সহ 10 দফা নীতিগত প্রস্তাব। টেলিভিশন নীতি নির্ধারকরা বলেন, গণতন্ত্র ও গণমাধ্যম একে অন্যের পরিপূরক। নির্ভয়ে সত্য তুলে ধরা, ক্ষমতার জবাবদিহিতা নিশ্চিত করাই টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের প্রকৃত শক্তি। কোনো রাজনৈতিক, প্রশাসনিক বা বাণিজ্যিক চাপের বাইরে থেকে সংবাদ মাধ্যম যেন জনস্বার্থে স্বাধীনভাবে কাজ করতে পারে, সেই পরিবেশ রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। গণমাধ্যম হলো গণতন্ত্রের অন্যতম প্রধান স্তম্ভ। রেললাইনের 2টি লাইন যেমন একসঙ্গে সমানতালে চললে একটি ট্রেনকে নিরাপদে সঠিক গন্তব্যে পৌঁছে দেয়, তেমনি গণতন্ত্র এবং গণমাধ্যমও পারস্পরিক সহযোগিতা ও নির্ভরশীলতার মাধ্যমে একটি রাষ্ট্রকে সুশাসন, ন্যায় বিচার, উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যায়। সেমিনারে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বর্তমানে গণমাধ্যমের উপর কোনো গোয়েন্দা চাপ নেই। টেকসই ও স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় সরকার আন্তরিক। সরকারের পক্ষ থেকে, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আস্থা নিয়ে বলতে চাই যে আমরা খুব দ্রুত এরকম একটি টেকসই এবং গতিশীল, দায়িত্বশীল, সর্বোচ্চ স্বাধীনতা ভোগকারী গণমাধ্যম প্রতিষ্ঠা করতে দৃঢ় প্রতিজ্ঞ। সরকারকে চোখে চোখে রাখা আর নির্ভয়ে সত্য তুলে ধরার পাশাপাশি গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন স্থানীয় সরকার মন্ত্রী। আমরা সবাই চাই যে আমরা একটা চমৎকার একটা গণমাধ্যম থাকবে, সেই গণমাধ্যমের মধ্য দিয়ে আলোচনা, সমালোচনা সবকিছু হবে। এখন কেউ তো আপনাকে তুলে নিয়ে যাবে না, বায়না ঘরে দিয়ে দেবে না। রাইট দ্য ট্রুথ। বিরোধী দলের বক্তব্য কতটা গণতান্ত্রিক সে প্রশ্ন তোলেন বিএনপি মহাসচিব। 5 মাসও হয়নি এই সরকারের, এখনই বলছি যে সরকার ব্যর্থ। এটাকে আপনি গণতন্ত্রের কোন জায়গায় ফেলবেন? রাস্তায় নেমে আমরা বলছি যে সরকার ব্যর্থ, এই মুহূর্তে পদত্যাগ করতে হবে। আমরা বলছি যে 5 বছর যেতে দেবো না, একদম ফ্যাসিস্ট ভাষায়, আওয়ামী লীগের ভাষায় কথা বলা হচ্ছে, হাসিনার ভাষায়, যে 5 বছর যেতে দেবো না, আগেই শেষ করে দেবো। এই ভাষাগুলো তো গণতন্ত্রের ভাষা না। আপনি পার্লামেন্টে আসেন, জুলাই সনদ নিয়ে কথা আছে, গণভোট নিয়ে কথা আছে, এগুলো পার্লামেন্টেই সমাধান করা যায়। গ্যাসের সংকট বিএনপি সরকারের তৈরি নয় দাবি করে মির্জা ফখরুল বলেন, বিএনপিকে সবসময় ধ্বংসস্তূপের ওপর সরকারের দায়িত্ব নিতে হয়েছে। যে সমস্ত দেশগুলোতে গণতন্ত্র আছে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। দেশের মানুষ গণহত্যাকারীদের রাজনীতি করার সুযোগ দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে। আইনমন্ত্রী বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী কারাগারে যাওয়া ছাড়া আর কোনো সুযোগ নেই। দেশের মাটিতেই তার বিচার হবে বলে জানিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী।
শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে জুলাই বিপ্লব ও আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় অংশ নেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এ সময় তিনি বলেন, বিশেষ কোনো আদালত নয়, প্রচলিত আইনে বিচার হবে দণ্ডিত পলাতক শেখ হাসিনার। গত 17 বছরের সহ এই জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে যতজনকে হত্যা করেছেন তার বিচারের মুখোমুখি আপনাকে হতেই হবে। বাংলাদেশে কোনো ক্যাঙ্গারু কোর্ট করবো না, কোনো বিশেষ আদালত করব না। বাংলাদেশের প্রচলিত আইনেই ইনশাআল্লাহ বিচার হবে এবং যদি প্রমাণিত হয় ফাঁসির কাষ্ঠেও চড়তে হবে। শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী কারাগারে যাওয়া ছাড়া অন্য কোনো সুযোগ নেই বলে মনে করেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। ঝিনাইদহের শৈলকুপায় বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ারের স্মরণ সভায় অংশ নিয়ে তিনি একথা বলেন। উনি বাংলাদেশে আসবেন, বাংলাদেশে ঢুকবেন, আর আমি ফুলের মালা নিয়ে যে দাঁড়িয়ে থাকবো, এই আশা করাটা মনে হয় একটু বেশি হয়ে যায়। আমিও বিশ্বাস করতে চাই উনি ডিসেম্বরে এসে কারাগারে যাক। এদিকে কক্সবাজারে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশে অস্থিরতা সৃষ্টির পায়তারা করছে। গণহত্যাকারীদের রাজনীতি করার কোনো সুযোগ দেবে না দেশের মানুষ। তারা চেষ্টা করছে বাংলাদেশে কোনো অস্থিরতা সৃষ্টি করা যায় কিনা, এগুলো বাংলাদেশের মানুষ কখনো গ্রহণ করবে না। যারা গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ী বাংলাদেশের মানুষ তাদেরকে এই দেশে রাজনীতি করার কোনোদিন কোনো অনুমতি দিবে না। তারা বিদেশ থেকে মাঝে মধ্যে উকিঝুঁকি দিতে পারে, চিৎকার করতে পারে, এগুলো আমরা মনোযোগ দিচ্ছি না। রোহিঙ্গা ক্যাম্পে মানব পাচার সহ অন্যান্য অপকর্ম ঠেকাতে সেনা ক্যাম্প বসানোর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ওমর ফারুক, সময় সংবাদ। সরকারের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার অভিযোগ তুলেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনীতিতে ফিরুক, জনগণ তা চায় না বলে মন্তব্য করেন তিনি। এদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে দেশ পরিচালনা না হলে ফ্যাসিস্ট সরকারের মতো বিএনপি সরকারও ব্যর্থ হবে। শুক্রবার রাজধানীর মিন্টু রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে জুলাই গণ অভ্যুত্থানের ওপর স্থিরচিত্র প্রদর্শনীতে যোগ দেন এনসিপির আহ্বায়ক ও সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সহ দলটির শীর্ষ নেতারা। পরে সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে দেশ পরিচালনা না করলে ফ্যাসিস্ট সরকারের মতো ব্যর্থ হবে বর্তমান সরকারও। শক্তি প্রয়োগের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে ক্যাম্পাসগুলোকে ফ্যাসিস্ট সরকারের মতো সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে। যদি কাঠামোগত সংস্কার না করা হয় এই সরকারও স্বৈরাচারী হবে এবং তাদের ভিতর সেই প্রবণতা আছে। ইতিহাসেও আমরা দেখেছি তারা একটা ব্যর্থ আওয়ামী লীগ হওয়ার চেষ্টা বিভিন্ন সময় করেছে, পারে নাই, জনগণের প্রতিরোধের মুখে পড়েছে। এই রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন হবে না যদি গোড়ায় আমরা পরিবর্তন না করি। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় সরকারকে আরো সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বাগেরহাট সার্কিট হাউসে মতবিনিময়ে তিনি বলেন, জনগণ চায় শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা হোক। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কিন্তু সরকারি দলের দায়িত্বশীল ভূমিকা, তাদেরকেই সবচেয়ে বেশি পালন করতে হবে। এই দিক থেকেই সর্বকালের সর্বযুগের সব সময় ভায়োলেশন হয়। তার উপরে যে রায় হয়েছে, আরো যে বিচারিক প্রক্রিয়া অপেক্ষমান আছে, সেগুলা তাকে ফেস করতে দেওয়া উচিত। জামায়াত আমির বলেন, আওয়ামী লীগ এখনই রাজনীতিতে আসুক, এটা জনগণ চায় না। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দেশে যেন আর কখনো স্বৈরতন্ত্র ফিরে না আসে, এ নিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। একই সঙ্গে গণতন্ত্রের যাত্রা অব্যাহত রাখার তাগিদ দিয়েছেন তিনি। আরও বলেন, মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের নয়। আহমেদ সালেহিনের রিপোর্ট। বাংলাদেশের মুক্তিযুদ্ধ কোর্সের কমিশনিং ও ফেলোশিপ ডে উদযাপন অনুষ্ঠান উপলক্ষে কুর্মিটোলা গলফ ক্লাব অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। সঙ্গে ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও 3 বাহিনীর প্রধান সহ রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের সময় সেনাবাহিনীর ভূমিকা তুলে ধরেন হাফিজউদ্দিন আহমদ। অসামান্য অবদানের জন্য শ্রদ্ধা জানান বীরদের প্রতি। এ সময় তিনি বলেন, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেই সময় বিদ্রোহ না করলে দেশ আজও স্বাধীন হতো না। দেশ সপ্তাহে প্রশিক্ষণপ্রাপ্ত প্রায় 250 সৈনিক নিয়ে, 250 না 240 এরকম হবে। তার মধ্যে 40 জন ইস্ট বেঙ্গল রেজিমেন্টে পুরানা, বাকি 200 জনই
সদ্য রিক্রুট করা ছাত্র যাদেরকে আমি যশোর কুষ্টিয়া অঞ্চল থেকে ভর্তি করেছিলাম। কোনো রাজনৈতিক দলের নয়, মুক্তিযুদ্ধ ছিল জনতার যুদ্ধ, এমনটা জানিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন সে সময় রাজনৈতিক সমঝোতা হলে দেশ স্বাধীন হতো না, পাকিস্তানের অংশই থাকতো। যে স্বপ্ন ধারণ করে আমরা যুদ্ধ করেছিলাম, এই স্বপ্ন পরবর্তী প্রজন্ম নিশ্চয়ই বাস্তবায়ন করবে। দেশে যেন আর কোনো স্বৈরশাসক চেপে না বসে, গণতন্ত্র যেন ব্যাহত না হয়, সবার প্রতি সেই আহ্বানও জানান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। গণতান্ত্রিক ব্যবস্থাটিকে কেউ ধ্বংস করবেন না। আমাদের রাজনীতিকদেরও অনেক কিছু শিকার আছে। যদি রাজনীতিবিদদের একটা অংশ যদি জীবন বিপন্ন করে ৭১ যুদ্ধ করত, তাহলে এই দেশে আর একদলীয় শাসন হতো না। দেশ নিয়ে মুক্তিযোদ্ধাদের যে স্বপ্ন ছিল তা বাস্তবায়নে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। মৃত্যুদণ্ডে দণ্ডিত শেখ হাসিনার সংবাদ সম্মেলন আয়োজনে ভারত সরকারের সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার নিয়মিত সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশ সরকারের বিরুদ্ধে শেখ হাসিনার কোনো বক্তব্য সমর্থন করে না ভারত সরকার। फिर से मैं दोहराना चाहता हूं कि भारत सरकार का इस प्रेस वार्ता में कोई भूमिका नहीं थी। यह प्रेस वार्ता एक निजी मीडिया संस्था द्वारा आयोजित किया गया था। साथ ही साथ मैं आपको ये भी बताना चाहता हूं कि सरकार उस मंच से कहे गए जो भी शब्द थे उसका समर्थन नहीं करती है, खासकर वो शब्द जो वहाँ के सरकार के बारे में कही गई है। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিতে আগ্রহী নয় জামায়াত। সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। জুলাই সনদ বাস্তবায়ন না করায় সরকার কর্তৃত্ববাদী হয়ে উঠেছে বলেও অভিযোগ তার। শিক্ষাঙ্গনগুলোতে সংঘাতের ঘটনায় ফ্যাসিবাদ পুনরুত্থানের শঙ্কা তৈরির কথাও বলেন তিনি। বিস্তারিত শফিক মুন্সির প্রতিবেদনে। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সংসদ সদস্যদের ভোটে আগামী 20 আগস্ট নির্বাচিত হবেন রাষ্ট্রের নতুন অভিভাবক। এর আগে হবে মনোনয়নপত্র দাখিল, বাছাই ও চূড়ান্তকরণ। মনোনয়নপত্র দাখিলের তারিখ হচ্ছে 13 আগস্ট 2026। প্রধান বিরোধী দল হিসেবে রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনীত করার সুযোগ থাকলেও নানা কারণে কাউকে মনোনয়ন দিতে আগ্রহী নয় জামায়াত। সময় সংবাদের মুখোমুখি হয়ে বিষয়টি নিশ্চিত করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। একটা অপোজিশন থাকার পরও যখন সরকারি দল মেজরিটি যাদের ভোটে প্রেসিডেন্ট হবে তারা যদি ফিল না করে যে না আমরা অপোজিশনের সাথে একটু কথা বলি, তো একেবারে যেচে পড়ে যে আমরা জানি যে আমাদের দেওয়া প্রার্থী এখানে জিতবে না, তো ইচ্ছে করে অপমানিত হওয়ার জন্য, আমাদের পরাজিত হওয়ার জন্য আরেকটা নির্বাচনের জন্য এত আগ্রহ দেখানোর মধ্যে আমরা খুব একটা কিছু সৌন্দর্য গণতন্ত্রের আছে বলে সমীচীন মনে করি না। যে যদি ওনারা আলোচনা করতেন যে আসেন সবাই মিলেঝিলে একটা প্রার্থী দিই, যদি বলতেন, তো সে যদি তো হয়নি, যদি তো নদীতে চলে গেছে, নিজেরাই তো নিয়ে গেছে প্রথমে স্ট্যান্ডিং কমিটি, পরে নিয়ে গেছে প্রাইম মিনিস্টারের কাছে। দলটির এই শীর্ষ নেতা অভিযোগ করেন, শিক্ষাঙ্গন থেকে জাতীয় রাজনীতি সব জায়গায় প্রকাশ পাচ্ছে কর্তৃত্ববাদী চরিত্র। রাষ্ট্র সংস্কার না হওয়ায় ফ্যাসিবাদ পুনরুত্থানের শঙ্কা মিয়া গোলাম পরোয়ারের। আমরা আশা করেছিলাম যে অন্তত ক্যাম্পাসের ছাত্রদের হোক বা রাজনীতির মাঠে মূল রাজনৈতিক দলে দলে হোক, অন্তত ফিজিক্যাল মারামারি, হামলা, আক্রমণ, আহত, ব্যাড কালচার থেকে হয়তো নতুন বাংলাদেশে আর আমরা যাব না। এমনি রাজনৈতিক বিতর্ক হবে, রাস্তাঘাটে হবে, পার্লামেন্টে হবে, বক্তৃতায় হবে, গায়ে হাত দেওয়ার রাজনীতি হয়তো এই শেষ হয়ে গেল মনে হয়, যেটা আগে হয়েছে। কিন্তু আবার তো ওনারা স্টার্ট করেছে ভিন্ন মত, দমন পীড়ন, দলীয়করণ মুক্ত, এটা হতে গেলে ওই সাংবিধানিক পরিবর্তন প্রয়োজন। এই জন্য রাজনীতিতে সহ অবস্থানের এই সৌন্দর্য রাখতে গেলে আমাদেরকে মূল গোড়ায় ফিরে আসতে হবে, যে আমাদের রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করতে হবে। গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন হলে রাষ্ট্র কাঠামোর সংস্কার সহ রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত হবে বলেও জানান জামায়াত সেক্রেটারি। ওনারা আরেকটা হাসিনা হয়তো তৈরি হতে চান, তো এই কারণে ওনারা গণভোট আর মানেন না। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। প্রবাসীর সময় আরও থাকছে। টরন্টো থেকে ঢাকামুখী বিমানের ফ্লাইটে কারিগরি ত্রুটি, ইতালির রোমে জরুরি অবতরণ, দূতাবাসের তৎপরতায় 7 ঘন্টা পর উড়োজাহাজ থেকে হোটেলে 259 যাত্রী। ছুটির দিনে সড়কে মৃত্যুর মিছিল, বেপরোয়া গতিতে ওভারটেকিং এর সময় সিলেটে 2 বাসের সংঘর্ষে ঝরল শিশুসহ 9 প্রাণ, আহত 14 জন হাসপাতালে।
বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে ঢুকে পড়া বাসের চাপায় মারা গেছেন 7 জন। আহত 14 জনের অবস্থাও শঙ্কাজনক। পরে একই স্থানে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেছে মোটরসাইকেল আরোহী স্বামী স্ত্রীর। এছাড়া বাগেরহাটেও সড়কে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল 7:05 ঢাকা সিলেট মহাসড়কে নিয়ন্ত্রণহীন গতিতে ওভারটেক করতে গিয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ। সিলেট থেকে ঢাকা আসছিল ইউনিক পরিবহনের বাস, অন্যদিকে সিলেট যাচ্ছিল বেঙ্গল স্লিপার কোচ। উসমানীনগরের কাশিকাপন এলাকায় বেঙ্গল পরিবহনের বাসটি সামনে থাকা পিকআপ ভ্যান ওভারটেক করতে গিয়ে ইউনিক পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের 7 যাত্রী মারা যান। আহত 16 জনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর শিশুসহ আরও 2 জন মারা যায়। দরজা আমি বাঙ্গা যারা সুস্থ আছে তারা তরাতরি বাগরছি, তারপর এর ভিতরে ফায়ার সার্ভিসে ফোন দিছে, পর তারা আইছে, আর পর যারা অবস্থা খুবই খারাপ তারা তাড়াতাড়ি বাগরছি। এটা তো 120 টানো, আর ইউনিক হইল আপনার 40-50 হইব। আপনার ইউনিকে তোমার বেঙ্গল গাড়ির ড্রাইভারের অরণ নেন না, এরপর 2টা বইছে। 14 জনের চিকিৎসা চলতেছে, এর ভিতরে একজনকে আমরা আইসিইউতে শিফট করতেছি, আর একজনের আইয়ের ইমার্জেন্সি অপারেশন চলতেছে। এদিকে ঢাকা থেকে নওগাঁ যাওয়ার পথে বগুড়ার এরুলিয়া বাজারে শাহ ফতে আলী বাস একটি মোটরসাইকেলকে চাপা দেয়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক পিলারে ধাক্কা লেগে কাজের সন্ধানে থাকা 25 থেকে 30 জন শ্রমিককে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই 3 জন নিহত হন। আহত 18 জনকে নেওয়া হয় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একে একে আরও 4 জন মারা যান। ঘটনার পর থেকেই পলাতক বাসের চালক। হঠাৎ করে গাড়িটা তার নিয়ন্ত্রণ হারিয়ে আপনার ওই পোলের সঙ্গে প্রথমে ধাক্কা লাগে। খুব গতিতে ছিল, যার কারণে নওগাঁ দিকে যাওয়ার ফলেও বাসটি একদম বগুড়া দিকে ঘুরে গেছে। কাঁচা রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার কারণে এই দুর্ঘটনাটা ঘটে। তারা যদি আমাদের লিখিত অভিযোগ দেয় তাহলে বাংলাদেশের পরিস্থিতি আইন অনুযায়ী যেটা আছে সেই আইন অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। দুর্ঘটনার পরপরই স্পিড ব্রেকারের দাবিতে সড়ক অবরোধ করে এলাকাবাসী। পরে এরুলিয়া বাজারে স্পিড ব্রেকারের কাজ শুরু হওয়ায় 4.5 ঘন্টা পর অবরোধ তুলে নেন স্থানীয়রা। নিহত 7 জনকে 25,000 টাকা করে এবং আহতদের 15,000 টাকার অনুদান দেওয়ার ঘোষণা দেন জেলা প্রশাসক। এদিকে বিকেলে একই স্থানে প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী স্ত্রী নিহত হন। আহত হন মোটরসাইকেলে থাকা নিহত দম্পতির নাতি। তারিফ রহমান, সময় সংবাদ। ময়মনসিংহের গফরগাঁওয়ে জামালপুর কমিউটার ট্রেনের 4টি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকা ময়মনসিংহ রুটে 7 ঘন্টা বন্ধ ছিল ট্রেন চলাচল। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। তাদের অভিযোগ, একই স্পটে বারবার দুর্ঘটনা হলেও কার্যত কোনো ব্যবস্থা নেয়নি রেলওয়ে কর্তৃপক্ষ। ঢাকা ময়মনসিংহ রেলপথে আবারও লাইনচ্যুত ট্রেন। ময়মনসিংহের গফরগাঁওয়ে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের পাওয়ার কারসহ 4টি বগি লাইনচ্যুত হওয়ায় বন্ধ হয়ে যায় রুটটিতে ট্রেন চলাচল। শুক্রবার সকাল 9:15টার দিকে শিবগঞ্জ রেল ক্রসিং পার হয়ে গফরগাঁও স্টেশনে প্রবেশের সময় হঠাৎ বিকট শব্দে একের পর এক বগি লাইনচ্যুত হয়। এতে অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো গেলেও বিপাকে পড়েন শত শত যাত্রী। একই স্পটে বারবার এমন দুর্ঘটনায় রেলপথের নিরাপত্তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা। বিকট শব্দ হয়েছে, পরে মানুষ যাত্রীরা কি বিভ্রান্তি সৃষ্টি হয়ে গেছে, ফালাফালি করে আছে। পরে বিষয় থেকে নামে আসে কি ইঞ্জিল বাদে 4টা বগি লাইনচ্যুত হয়ে গেছে। পাথর না থাকার কারণে এই লাইনচ্যুত হয়। আর তারা দেখি প্রতিদিনই কাজ করে, কিন্তু লাইনের যে পিনগুলান আছে সেই পিনগুলান সঠিকভাবে না থাকার কারণে এই লাইনগুলান এই লাইনচ্যুত হয়। যাতায়াত করা অনেক কঠিন, মানে কিছুদিন পর পর এই রুটে অনেক দুর্ঘটনা ঘটে রেল লাইনে। এই জায়গায় 3বার হয়েছে, আমরা তো আর্জেন্ট জরুরি কাজে তো দেশে যাইতেছি। এই একটা জায়গায় বারবার এই দুর্ঘটনা ঘটতেছে, একটা জায়গায় এইটুক সরকার নজর দিয়ে দেখতেছে না। দুর্ঘটনার প্রায় 3 ঘন্টা পর ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনে যাত্রীদের ঢাকায় পাঠানো হয়। দুর্ঘটনা কবলিত ট্রেনের লাইনচ্যুত 4টি বগি বাদ দিয়ে বাকি 7টি বগি দিয়ে যাত্রীদের ময়মনসিংহে পাঠানো হয়। এছাড়া ঢাকা ময়মনসিংহ রুটের অন্য ট্রেনগুলো ভৈরব হয়ে বিকল্প পথে চলাচল শুরু করে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে লাইনচ্যুতির কারণ খুঁজতে কাজ করছে তদন্ত কমিটি। রেলটা কিভাবে ভাঙছে, এটা পরবর্তীতে এটা কি পড়ে যাওয়ার পরে ভেঙেছে না আগে ভাঙছিল বা কি সমস্যা, এটা দেখতে হবে। ঘটনার 4 ঘন্টা পর বগি উদ্ধারে ময়মনসিংহ ও ঢাকা থেকে আলাদা উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে কাজ শুরু করে। এরপর 2 ঘন্টা উদ্ধার কাজ শেষে 6 ঘন্টা পর উদ্ধার করা হয় লাইনচ্যুত 4 বগি। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। রাজধানীর মিরপুর 11 নম্বরে দুর্বৃত্তদের গুলিতে বিএনপি কর্মী আলমগীর হোসেন আহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যার এ ঘটনায় জোছনা বেগম নামে আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। আলমগীরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার স্বজনরা জানান, একটি প্রাইভেট কারে এসে কয়েকজন দুর্বৃত্ত চায়ের দোকানে বসে থাকা আলমগীরকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। আলমগীরের মাথা, পেট ও শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে বলে দাবি করেন তারা। এছাড়া এই ঘটনায় আহত নারী জোছনাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আওয়ামী লীগের লোকরাই হবে, এরাই তো হবে, তাছাড়া তো ওনার কোনো বিএনপি শত্রুতার কেউ নেই আছে বলেন। এক্সরে করার পরে দেখলাম যে না, হ্যাঁ 3টা গুলি হয়েছে, মেরুদণ্ডের হাড্ডির ভিতরে গুলি ঢুকছে একটা মাথায়। নাটোরে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী ও জাতীয় সংসদের হুইপের পথসভায় আটক যুবকের কাছে পাওয়া অস্ত্রটি খেলনা পিস্তল বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় নাটোর সদর থানায় অভিযুক্ত যুবককে জিজ্ঞাসাবাদ শেষে তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম। পুলিশ জানায়, বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পথসভা ছিল উত্তরা গণভবন এলাকায়। এ সময় সভাস্থলে থাকা এক যুবকের কাছে পিস্তল পাওয়ায় তাকে আটক করে পুলিশ। তবে পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় একটি প্রকৃত পিস্তল নয়। এটি আসলে খেলনা পিস্তল এবং যে গুলিগুলো দেখছেন এগুলো প্লাস্টিক জাতীয় গুলি। তারপরও সেই যুবক সেখানে এই খেলনা পিস্তল হলো সেটি কেন নিয়ে গিয়েছিল এই বিষয়টি আমরা আরো গভীরভাবে যাচাই বাছাই করছি। মাদক চোরাচালানি এবার বিশেষ একটি জ্যাকেট ব্যবহার করছে কারবারিরা। এক একটি জ্যাকেটে 18টি চেম্বার করে সেগুলোতে মাদক ভরে পরিবহন করছে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায়। সম্প্রতি বিশেষ সেই জ্যাকেটে বিপুল পরিমাণ ফেন্সিডিল সহ 4 মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের পর এসব তথ্য দিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। চক্রটির একটি দল ভারত থেকে ফেন্সিডিল এনে চাঁপাইনবাবগঞ্জ মজুত করে। আরেক দল দূরপাল্লার বাসে স্বামী স্ত্রী পরিচয়ে যাত্রী সেজে সেই জ্যাকেটে করে ঢাকায় এনে অন্য চক্রের কাছে পৌঁছে দেয়। মাসুদুর রহমানের রিপোর্ট। যাত্রীবাহী বাসে মাদকের বড় চালান আসছে এমন গোপন তথ্যে রাজধানীর মহাখালীতে অভিযানে যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসির গোয়েন্দা দল। চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা ন্যাশনাল ট্রাভেলস নামের একটি বাস থামিয়ে চলে তল্লাশি। সন্দেহজনক এক নারী সহ 3 জনকে আটক করা হয়। 2 পুরুষের ব্যাগ তল্লাশি করে মেলে ফেন্সিডিল, নারীর কাছ থেকে উদ্ধার হয় বিশেষ একটি জ্যাকেট, সেটিতেও মেলে মাদক। 3 জনকে জিজ্ঞাসাবাদে জানা যায় এদের আরেক সদস্য আসছে আরেকটি বাসে। এবার দেশ ট্রাভেলস নামের আরেকটি বাস থামিয়ে চক্রের আরেক নারী সদস্যকে আটক করেন। তার কাছ থেকেও মেলে একই জ্যাকেট, সেটি থেকে উদ্ধার হয় ফেন্সিডিল। আমার শরীরে যে জ্যাকেটটি দেখা যাচ্ছে এটি মোটেও সাধারণ কোনো জ্যাকেট নয়। মাদক কারবারিরা খালি গায়ে এই জ্যাকেট পরিধান করে ওপরে পোশাক পরে ভেতরে সুকৌশলে মাদক পরিবহন করে আসছিল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা দল যখন এই জ্যাকেটটি উদ্ধার করে তারা অবাক হয়েছিল, কেননা এর ভেতরে সুকৌশলে এভাবেই থরে থরে সাজানো ছিল ফেন্সিডিল। ডিএনসি জানায়, গ্রেফতার নাসিরুল এই চক্রের প্রধান, ফাহিম, জুলেখা, নাসরিন তার সহযোগী। তারা 3 থেকে 4 বছর ধরে স্বামী স্ত্রী পরিচয় দিয়ে বিশেষ জ্যাকেটের সাহায্যে মাদক পরিবহন করে আসছিল। বিশেষ প্রকারের জ্যাকেট প্রস্তুত করে দেয় তারা, এবং ওই জ্যাকেটে 18 থেকে 20টি চেম্বার থাকে। প্রত্যেক চেম্বারে তারা 3 থেকে 4টি ফেন্সিডিল এরকম তারা কনসিল করতে পারে। তারা অনেক ক্ষেত্রে স্বামী স্ত্রী পরিচয় দিয়ে আপনার বাসে আসে। এটা আসলে কোনোভাবে বোঝার যায় না আসলে যে তারা এখানে মাদক পরিবহন করছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দেওয়ার জন্য তারা মোবাইল ফোন বন্ধ করে তারা এই মাদকগুলো পরিবহন করে। চক্রটি মূলত 3টি ভাগে বিভক্ত। একটি দল ভারত থেকে ফেন্সিডিল এনে চাঁপাইনবাবগঞ্জে মজুত করে। আরেক দল প্রতি পিস 1.5 থেকে 2,000 টাকায় সেটি কিনে দূরপাল্লার বাসে স্বামী স্ত্রী পরিচয়ে যাত্রী সেজে বিশেষ জ্যাকেটে করে ঢাকায় এনে অন্য একটি দলের কাছে 3 থেকে 3,500 টাকায় বিক্রি করে। ঢাকার সেই চক্র খুচরায় বিভিন্ন দামে রাজধানীতে বিক্রি করে। 3টা নেটওয়ার্ক আছে এখানে। একটা চক্র তাদের যে ভারতীয় যে সীমান্ত আছে, সীমান্ত থেকে তারা বাংলাদেশি ফেন্সিডিল তারা এখানে পাচার করে। ঢাকায় যে ব্যবসায়ী যারা আছে তাদের সাথে তারা যোগসাযোগ করে তারা এই নেটওয়ার্কটি আসলে এস্টাবলিশ করেছিল। চক্রের ঢাকা ও চাঁপাইনবাবগঞ্জের সদস্যদের ধরতে অভিযানে ডিএনসি। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ফুটপাত দখলের চিত্র রাজধানীতে নতুন কিছু নয়, তবে এখন আর ফুটপাত নয়, দখলের শিকার মূল সড়কের অর্ধেকই।
কোথাও অস্থায়ী দোকান, কোথাও রিক্সা গ্যারেজ, কোথাও আবার পরিবহনের স্ট্যান্ড। এতে সড়ক সংকুচিত হয়ে রাজধানীতে বেড়েই চলেছে যানজটের ভোগান্তি। নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, বাড়ছে জ্বালানি ও অর্থের অপচয়। বিশেষজ্ঞরা বলছেন, সমস্যা সমাধানে শুধু উচ্ছেদ নয়, প্রয়োজন সমন্বিত পরিকল্পনার মাধ্যমে স্থায়ী সমাধান। রিমু সিদ্দিকের রিপোর্ট। 30 ফুট প্রশস্ত এই সড়কের প্রায় 15 ফুটেই দখল হয়ে গেছে। রাজধানী ফুটপাত হারিয়েছে অনেক আগেই, এখন দখল হয়ে যাচ্ছে মূল সড়কের বড় অংশ। মূল সড়কের কোথাও অস্থায়ী দোকান, কোথাও রিকশার গ্যারেজ, কোথাও আবার পরিবহনের স্ট্যান্ড ও অবৈধ পার্কিং। সড়ক দখলের আরেক বাস্তবতা যত্রতত্র নির্মাণ সামগ্রী ফেলে রাখা, ফলে সংকুচিত হচ্ছে যান চলাচলের পথ। ফুটপাতের গণ্ডি পেরিয়ে এখন অবৈধ দখলের থাবা পড়েছে মূল সড়কে। দখল হয়ে যাচ্ছে মূল সড়কের অর্ধেকেই। সরকার যদি একটা নিজের তো জায়গা ঘুরে দেয় তাহলে সব আকারে এখানে দেয়, হকার কাট করে দেওয়া হবে বলছিল, এখন পর্যন্ত কার্যকারিতা আসেনি। ফার্মগেট, মোহাম্মদপুর, মিরপুর, মহাখালী, গুলিস্তান, মতিঝিল সহ রাজধানীর বিভিন্ন জনগুরুত্বপূর্ণ এলাকার চিত্র প্রায় একই। বাড়ছে যানজট, চরম মাত্রায় পৌঁছাচ্ছে ভোগান্তি, নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, বাড়ছে জ্বালানি ও অর্থের অপচয়। রাস্তার মধ্যে যদি বাসের পার্কিং থাকে, বিভিন্ন মোটরসাইকেলের পার্কিং থাকে, তাহলে কিন্তু জ্যাম লেগেই থাকবে। 3 লাইন 4 লাইন করে বাসটি রেখে দেওয়ার পরে গাড়িগুলো যেতে পারে না। বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের গবেষণা বলছে, ঢাকার যানজটে বছরে প্রায় 37,000 থেকে 55,000 কোটি টাকা আর্থিক ক্ষতি হয়। যানবাহনের গড় গতি নেমেছে ঘন্টায় মাত্র 5 কিলোমিটার। তারা ফেরত আসছে। এর ফলে দুটো সমস্যা, একটা হচ্ছে আমার যানজট তো বেড়ে যাচ্ছে, দ্বিতীয়ত হচ্ছে হকারদের এই ব্যবস্থাপনা কখনই হয়তো সম্ভব হবে না, কারণ তারা বুঝে গেছে যে ব্যবস্থাগুলো বা অভিযানগুলো হয় সেটা সাময়িক। দ্রুত এই সমস্যা সমাধান করে নগরীর বাসযোগ্যতা ফেরানোর আশ্বাস ঢাকার 2 সিটি কর্পোরেশনের প্রশাসকের। ফুটপাতকে ব্যবহার করে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে, আমাদের কাছে তারা স্বীকারও করেছে, যেই কারণে আমরা তাদের সাথে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আমরা একটা প্রপোজাল পাঠিয়েছি, ওদেরকে ওই রেজিস্ট্রেশন ফিজ অ্যান্ড আদার্স এইটার ব্যাপারে অ্যাপ্রুভ হয়ে আসার পরেই আমরা সেটা দেয়া শুরু করব। তাদেরকে আমরা একটা সিস্টেমে আনতে চাই। তিলোত্তমা ঢাকার প্রাণ ফেরাতে কার্যকর উদ্যোগ কবে নেবে কর্তৃপক্ষ? অপেক্ষার সেই প্রহর ফুরায় না নগরবাসীর। ফুটপাত পথচারীর জন্য, সড়ক যানবাহনের জন্য এই মৌলিক ব্যবস্থাপনা কার্যকরভাবে নিশ্চিত করা গেলে রাজধানীর দীর্ঘদিনের যানজট ও জনভোগান্তি অনেকটাই কমে আসবে প্রত্যাশা নগরবাসীর। রিমু সিদ্দিক, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরও থাকছে। দাদা দাদিকে হত্যার পর স্কুলে এলোপাতাড়ি গুলি। থাইল্যান্ডের ব্যাংককে ভয়াবহ বন্দুক হামলায় শিক্ষক শিক্ষার্থী সহ নিহত 8 অস্ত্রধারী ছাত্রের মরদেহ উদ্ধার। বাংলাদেশের ভিসা নীতিতে আসছে বড় পরিবর্তন। প্রথমবারের মতো চালু হচ্ছে ই ভিসা। পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের জন্য থাকছে 30 দিনের অন অ্যারাইভাল ভিসার সুবিধা। শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, নতুন ভিসা নীতির আওতায় চালু হচ্ছে এই ভিসা। এছাড়া 50 লাখ মার্কিন ডলার বিনিয়োগ করলে বিদেশি বিনিয়োগকারীরা পাবেন ভিসাহীন ভ্রমণের সুবিধা। একই সঙ্গে তাদের জন্য 30 দিনের অন অ্যারাইভাল ভিসার সুযোগ থাকছে বলেও জানানো হয়। ঢাকার উদ্দেশ্যে টরন্টো ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি যাত্রীবাহী ফ্লাইট কারিগরি ত্রুটির কবলে ইতালির রোমের লিওনার্দো দা ভিঞ্চি ফিউমিচিনো বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। পরবর্তীতে ফ্লাইটটির যাত্রা বাতিল করেছে কর্তৃপক্ষ। বাংলাদেশ বিমান জানায়, ফিরতি ফ্লাইটটি টরন্টো থেকে শুক্রবার স্থানীয় সময় বিকেল 5টায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। এরপর স্থানীয় সময় সন্ধ্যা 7টায় বিমানটি রোমের ফিউমিচিনো বিমানবন্দরে জ্বালানি ও কেটারিং খাবার সংগ্রহের জন্য যাত্রা বিরতি করে। সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে পুনরায় উড্ডয়নের কথা থাকলেও টেকনিক্যাল সমস্যার কারণে বিমানটি ছাড়তে পারেনি। প্রাথমিক পরীক্ষার পর যান্ত্রিক সমস্যা দেখা দেয়ায় ফ্লাইটটির যাত্রা বাতিল করে গ্রাউন্ডেড করা হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন 259 জন যাত্রী। ফ্লাইটটিতে ককপিট ও কেবিন ক্রু ছিলেন 12 জন। তাদের জন্য বিকল্প ফ্লাইট, আবাসন ও খাবারের ব্যবস্থা করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কাজ করছে বলেও জানায় সংস্থাটি। এই ফ্লাইটটি তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রা বিরতি করে জ্বালানি ও কেটারিং সংগ্রহ করার কথা ছিল। মন্দাভাব চলছে মার্কিন পোশাকের বাজারে।
বাংলাদেশ ধাক্কা খেলেও শক্ত অবস্থান ধরে রেখেছে ভিয়েতনাম। পতনে চীনের হারানোর বাজার দখলে এগিয়েছে ভারত ও কম্বোডিয়া। এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য দফতর অটেক্সা। মন্দাভাব মার্কিন পোশাকের বাজারে। চলতি বছরের প্রথম 6 মাসে বিশ্ববাজার থেকে ৩,৫০৮ কোটি ৭২ লাখ ডলারের পোশাক আমদানি করেছে যুক্তরাষ্ট্র, যা ২০২৫ সালের একই সময়ের তুলনায় ৮.০৪% কম। গেল জানুয়ারি থেকে জুন এই 6 মাসে ৫৫৭ কোটি ২ লাখ ডলারের চীনা পোশাক আমদানি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, এক বছর আগের তুলনায় যা ৩৭.৬৯% কম। ধাক্কা খেয়েছে বাংলাদেশও। গেল জুন পর্যন্ত 6 মাসে মার্কিন বাজারে বাংলাদেশি পোশাকের রপ্তানি কমেছে ৫.৬%। ৪২৫ কোটি ২৪ লাখ মার্কিন ডলার থেকে নেমেছে ৪০০ কোটি ৭৮ লাখ ডলারে। বৈশ্বিক বাজারেও কিন্তু অর্ডার কমে গেছে। ইউরোপীয় ইউনিয়নও প্রায় ১৯ থেকে ২০% অর্ডার কমেছে। এই মন্দার মধ্যেও নিজেদের শীর্ষ অবস্থান আরও মজবুত করেছে ভিয়েতনাম। গেল জানুয়ারি থেকে জুন এই 6 মাসে দেশটি ৭৭৬ কোটি ৯৫ লাখ ডলারের পোশাক রপ্তানি করেছে মার্কিন বাজারে। বছর ব্যবধানে বেড়েছে ১.০৮%। গ্যাসের সংকট কিভাবে সহজ সমাধানে এনে এটাকে ত্বরান্বিত করা যায়, পোর্টের সমস্যার সমাধান কিভাবে করা যায়, ব্যাংকের ইন্টারেস্ট রেটটা যেখানে সারা পৃথিবীতে রেট কম, সেই জায়গায় আমরা 14 থেকে 15% দিয়ে ব্যবসা করা, ইট ইজ ভেরি টাফ। বড় পতনে বছর ব্যবধানে ২৫.২৭% কমে দেশটিতে ভারতের পোশাক রপ্তানি নেমেছে ২১২ কোটি ২০ লাখ ডলারে। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। তৈরি পোশাক শ্রমিকদের স্বাধীনভাবে প্রতিনিধি নির্বাচনের সুযোগ নিশ্চিতে প্রথমবার কারখানার বাইরে অনুষ্ঠিত হলো ট্রেড ইউনিয়ন নির্বাচন। শুক্রবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ অ্যাপারেলস ওয়ার্কার্স ফেডারেশনের উদ্যোগে রাইজিং ফ্যাশনস লিমিটেড শ্রমিক ইউনিয়ন নির্বাচন আয়োজন করা হয়। সংশ্লিষ্টদের দাবি, স্বাধীন মত প্রকাশের পরিবেশ নিশ্চিত করে ভবিষ্যতে গণতান্ত্রিক শ্রমিক নেতৃত্ব গড়ে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে এ ধরনের আয়োজন। দেশের তৈরি পোশাক খাতের ৩২ বছরের ইতিহাসে প্রথমবারের মতো কারখানার বাইরে অনুষ্ঠিত হল ট্রেড ইউনিয়ন নির্বাচন। বাংলাদেশ অ্যাপারেলস ওয়ার্কার্স ফেডারেশন BAWF এর উদ্যোগে শুক্রবার রাজধানীর মিরপুরের রূপনগর কমিউনিটি সেন্টারে রাইজিং ফ্যাশনস লিমিটেড শ্রমিক ইউনিয়ন নির্বাচন ২০২৬ আয়োজন করা হয়। সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। সভাপতি ও নির্বাহী কমিটির সদস্য সহ মোট ৯টি পদের জন্য ভোট দেন ভোটাররা। মোট ৪৬৩ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ৩৫০ জন শ্রমিক। এই প্রথম একটা ইউনিয়ন দেখলাম যে তারা স্বতঃস্ফূর্তভাবে তাদের প্রতিনিধি নির্বাচনের জন্য তারা ভোট দিচ্ছে। আমাদের সুযোগ সুবিধা দেখুক, নির্বাচিত হয় নাকি যেন আমাদের জন্য ভালো কাজ করতে পারে। ভোট গ্রহণ শেষে বিকাল ৩টা ১০ নাগাদ শুরু হয় ভোট গণনা। এ সময় BAWF এর সভাপতি জানান, কারখানার বাইরে এ ধরনের নির্বাচন শ্রমিকদের স্বাধীনভাবে মত প্রকাশ এবং পছন্দের প্রতিনিধি নির্বাচনের সুযোগ আরো জোরদার করেছে। রাইজিং ফ্যাশনস লিমিটেড শ্রমিক ইউনিয়ন এটার একটি শুভ সূচনা করলেন, যেটা আগামী দিনে অন্যান্য যে পোশাক শিল্পগুলো আছেন সেখানে যারা জীবিত বা মৃত যে ইউনিয়নই থাকুক না কেন, তারা স্বাধীনভাবে কারখানার বাইরে এইভাবে ভোটাধিকার প্রয়োগ করে তাদের প্রকৃত নেতা নির্বাচনের সুযোগ পাবে। ভোট গণনা শেষে ৩০০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন মোহাম্মদ বিল্লাল। নির্বাচিত হবার পর শ্রমিকদের আস্থার প্রতিদান দেওয়ার পাশাপাশি শ্রম আইন বাস্তবায়ন ও শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার করেন তিনি। সর্বপ্রথম কাজ করতে চাই আমার শ্রমিকরা যে কোনো সমস্যার জন্য আমাকে জানাবে, আমি জানার পরে বুঝবো যেন কী সমস্যা আসে, বিষয় বলার পরে আমি বুঝতে পারছি তাদের জন্য কী কাজ করা যায়, কারণ তারা আমার কাছে আসবে কাজের জন্য, আমি সেই অনুযায়ী চেষ্টা করব। শ্রমিক ট্রেড ইউনিয়নের এমন স্বতন্ত্র নির্বাচন ভবিষ্যতে ইতিবাচক দৃষ্টান্ত হয়ে উঠবে বলে মত সংশ্লিষ্টদের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। নেত্রকোনার বড়বাজারে অগ্নিকাণ্ডে পুড়ল বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন ফায়ার সার্ভিস কর্মী সহ 5 জন। শুক্রবার রাতে শহরের বড়বাজারের একটি প্লাস্টিক পণ্যের দোকানে আগুন লাগে, দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে শুরু করে কাজ ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। আগুনের তীব্রতা বাড়তে থাকায় যোগ দেয় আরও 3টি ইউনিট। 5টি ইউনিটের টানা 3 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তবে এরই মধ্যে পড়ে যায় 6-7টি দোকান। আগুন নেভাতে গিয়ে ফায়ার ফাইটার সহ 5 জন আহত হয়েছেন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাতের ধারণা করছে ফায়ার সার্ভিস।
যে ভবন থেকে ছাত্র জনতার বুকে গুলি চালানোর নির্দেশ দেওয়া হতো সেই গণভবনই এখন জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। ইতিহাসের সংগ্রহশালা দেখতে ছুটির দিনে ভিড় করেন হাজারো দর্শনার্থী। তীব্র গরমেও দূর দূরান্ত থেকে ছুটে আসেন নানা বয়সী মানুষ। তবে অধিকাংশ দর্শনার্থীর অভিযোগ জাদুঘরের ব্যবস্থাপনা নিয়ে। স্বৈরাচারী শাসনের পতনের পর যে গণভবন পরিণত হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি ও সংগ্রামের জীবন্ত প্রতীক হিসেবে, ছুটির দিনে ইতিহাসকে ছুঁয়ে দেখতে সেখানে এসেছেন হাজারো মানুষ। শুক্রবার বেলা 2টার পর দরজা খোলার কথা থাকলেও কয়েক ঘন্টা আগে থেকেই জাদুঘরের সামনে ভিড় করেন হাজারো দর্শনার্থী। তীব্র গরমের মধ্যে ঘন্টার পর ঘন্টা দরজার সামনেই অপেক্ষা করেন তারা। আমরাও দাঁড়িয়ে আছি 1.5 ঘন্টা ধরে। মানে সময়টা যদি আগে জানিয়ে দেওয়া হতো তাহলে আমার তো খুবই ভালো হতো। বিগত যে প্রধানমন্ত্রী কিভাবে এখানে বসে স্বৈরাচার শাসন করতেন সেটা দেখার জন্য সবার আগে এসে দাঁড়িয়ে এসেছি। আমার মতো আরও অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসছে, এটা যারা জুলাইকে ধারণ করে তারাই মূলত এখানে আসছে। তো এখানে এসে যে একটা ভোগান্তি আপনি দেখতে পাচ্ছেন, এখানে হাজার হাজার মানুষ, তারা কিন্তু এই ভোগান্তিটা কার জন্য হচ্ছে? এটা ম্যানেজমেন্ট আসলে অত্যন্ত বাজে কাজ করছে। 2টার স্লটটা তার 3টা থেকে করেছে, এটা তো অন্তত আগাম জানানো উচিত ছিল। এই যে এতক্ষণ ধরে বসে আছি 3 ঘন্টা যাবত, কিন্তু আসলে ঢুকতে পারছি না। ইতিহাস আর সংগ্রামের মেলবন্ধনে তৈরি জুলাই স্মৃতি জাদুঘরে ঢুকতেই নজরে পড়ে গ্রাফিতি, প্রতীকী গণকবর সহ জুলাই অভ্যুত্থানের বিভিন্ন স্মৃতিচিহ্ন, যা স্মরণ করিয়ে দেয় 24-এর অভ্যুত্থানের দগদগে ইতিহাসের কথা। এই প্রজন্মের যে অবদান বাংলাদেশের প্রতি, সেটা যেন ওরাও মাথার মধ্যে নিতে পারে। বিগত সরকারের আমলে যত অনিয়ম সেটা এইভাবে রাখা হয়েছে, এটা ভালো। আমার বাচ্চাদেরও দেখাইছি, দেখো এইভাবে হাসিনা নামে একজন সরকার ছিল দেশে। লোক শিহরিত হওয়ার মতো ঘটনা, আমি তো কিছু কিছু ঘটনা দেখে একেবারে কেঁদেই ফেলেছি। ভবিষ্যৎ প্রজন্মকে ফ্যাসিবাদী শাসনের চূড়ান্ত পরিণতির কথা জানাতেই অনেকে এসেছেন পরিবারের ছোট্ট সদস্যকে সঙ্গে নিয়ে। তাদের দাবি জুলাই হত্যাযজ্ঞে জড়িতদের দ্রুত বিচারের। ভয়াবহতা নির্মমতা চালিয়েছে, এর বিচার যদি আমরা জাতি হিসেবে করতে না পারি তাহলে আমরা পাপী হয়ে যাব। আসলে এগুলো জাদুঘরের মাধ্যমে সবাই দেখতে পারে, জানতে পারে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এগুলো থাকবে, যেন ফ্যাসিস্ট আর হতে পারে না। শনি থেকে বুধবার প্রতিদিন সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা এবং শুক্রবার বেলা 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকবে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। একসময়ের দেয়াল ঘেরা ক্ষমতার কেন্দ্রবিন্দু আজ জনতার পদচারণায় মুখরিত। দেয়ালে লেখা স্লোগান আর বিভিন্ন নিদর্শন জানান দিচ্ছে 24 জুলাই ছিল অন্যায়ের বিরুদ্ধে এক অগ্নিঝরা ইতিহাস। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর থেকে মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। একদল মানুষ জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। তিনি বলেন, কোনো ব্যক্তি নয়, এই কৃতিত্বের প্রকৃত মালিক জনসাধারণ। শুক্রবার সন্ধ্যায় ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি আয়োজিত জুলাই গণ অভ্যুত্থান ও বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ শীর্ষক আলোচনায় এসব কথা বলেন জহিরুদ্দিন স্বপন। জুলাই শহীদদের অর্জন সমুন্নত রাখতে রাজনীতিতে বাল্যখিল্যতা পরিহারের পরামর্শ দেন তথ্যমন্ত্রী। বলেন, কৃতিত্ব ভাগাভাগি নিয়ে বিতর্ক না করে ঐক্যবদ্ধ থাকতে হবে। জুলাই আন্দোলনের ত্যাগকে চূড়ান্ত পর্যায়ে নিতে সব শক্তিকে একসঙ্গে নিয়ে এগিয়ে যেতে চায় সরকার। একদল লোক এটার কৃতিত্ব নিয়েই বেশি ব্যস্ত। এটার কৃতিত্ব কার এবং এর মধ্যে দিয়ে কে কত বেশি তারকায় পরিণত হয়েছেন এবং কে কত বেশি তারকা খ্যাতিকে আরও বর্ধিত করবেন, ডিজিটাল প্ল্যাটফর্মের এই তারকা খ্যাতির বর্ধিত গতির কারণে একটা মোহগ্রস্ততা কিন্তু লক্ষ্য করছি। আমাদেরকে যে কঠিন দায়িত্ব শহীদরা দিয়ে গিয়েছেন, ভবিষ্যতের রোডম্যাপ তৈরি করে দিয়ে গিয়েছেন, সেই রোডম্যাপ অনুযায়ী যদি আমাদেরকে চলতে হয় তাহলে এত বালখিল্যতা নিয়ে কিন্তু চলা যাবে না। বিদেশে উচ্চশিক্ষা নিয়ে শিক্ষার্থীরা যেন দেশেই ফিরে আসে এমন পরিবেশ তৈরির চেষ্টা করছে সরকার। শুক্রবার হোটেল সোনারগাঁওয়ে ফ্যাট ক্যাব আয়োজিত আন্তর্জাতিক শিক্ষা এক্সপো উদ্বোধনী অনুষ্ঠানে কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। মাননীয় প্রধানমন্ত্রী উনি বদ্ধপরিকর। আমাদের একটা জনগোষ্ঠী আছে, ইয়াং পপুলেশন আছে, তাদের জন্য 1-1.5 বছরের মধ্যে যথেষ্ট পরিমাণে কর্মসংস্থান ব্যবস্থা করতে, এবং সেই কর্মসংস্থান দেশে এবং বিদেশে দুই জায়গাতেই। থাইল্যান্ডের ব্যাংককে স্কুলে বন্দুক হামলায় প্রাণ গেল 6 শিক্ষক শিক্ষার্থীর, আহত আরও 15 জন। ঘটনাস্থল থেকে সন্দেহভাজন হামলাকারী এক ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। স্কুলে হামলার আগে নিজের দাদা দাদিকেও হত্যা করে বন্দুকধারী।
শুক্রবার সকাল সকাল রক্তাক্ত হলো থাইল্যান্ডের একটি স্কুল। ব্যাংককের একটি মাধ্যমিক বিদ্যালয়ে এলোপাতাড়ি গুলিতে কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থীর মৃত্যু হয়, যা সাম্প্রতিক বছরগুলোতে দেশটির সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা। শ্রেণীকক্ষের ভেতর থেকে ধারণ করা ভিডিওতে দেখা যায় গুলি শব্দে আতঙ্কিত শিক্ষার্থীরা টেবিলের নিচে আশ্রয় নিচ্ছে। ব্যাংকক পুলিশ জানায়, স্কুলের ভেতরে মেঝেতে একটি বন্দুক এবং একাধিক রাউন্ড গুলি ছড়িয়ে ছিটিয়ে ছিল। ভয়ঙ্কর সেই ঘটনার অভিজ্ঞতা তুলে ধরেন ছাত্ররা। আমরা 5 নম্বর বিল্ডিংয়ে কিছু শব্দ শুনলাম এবং এরপর কি হলো সে সম্পর্কে আমাদের কোনো ধারণা ছিল না। প্রথমে আমি ভেবেছিলাম সেগুলো বাজি ফোটানোর শব্দ অথবা কেউ জোরে কিছুতে আঘাত করছে, কিন্তু তারপর আমরা বুঝতে পারলাম আসল ঘটনা। একজন উদ্ধারকর্মী সন্দেহভাজন হামলাকারীকে গুলিবিদ্ধ অবস্থায় খুঁজে পাওয়ার বর্ণনা দেন। সন্দেহভাজন ছাত্রটি গুলি চালানোর পর অন্য ছাত্ররা বিভিন্ন জায়গায় গিয়ে লুকায়। পরে পুলিশ সেখানে গিয়ে এলাকাটি ঘিরে ফেলে। এ সময় অস্ত্রধারীকে দেখে মনে হচ্ছিল সে পালাতে চাইছে। ঘটনার পর স্কুল প্রাঙ্গণ থেকে কর্মী ও শিক্ষার্থীদের দ্রুত সরিয়ে নেওয়া হয়। এদিকে থাইল্যান্ডের জনস্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, স্কুলে হামলার আগে নিজের দাদা দাদিকে হত্যা করে সন্দেহভাজন বন্দুকধারী। পুলিশ বলছে, হামলায় ব্যবহার করা বন্দুকটি তার দাদার। শাফিনা সুলতানা, সময় সংবাদ। হরমুজ প্রণালী পুনরায় চালু করতে চুক্তি চূড়ান্তের পথে ইরান ও ওমান। 60 দিনের জন্য জলপথ খুলতে প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে দুই দেশ। প্রস্তাবিত চুক্তিতে শত্রু দেশগুলোর জাহাজ চলাচলে তেহরানের নিষেধাজ্ঞার ইঙ্গিত দিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। এদিকে ইরানের বিরুদ্ধে সমুদ্র অবরোধ জোরদার করেছে যুক্তরাষ্ট্র। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী আবার চালুর উদ্যোগ নিয়েছে ইরান ও ওমান। 60 দিনের জন্য প্রণালীটি খুলতে প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে দুই দেশ। ঘনিষ্ঠ সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সৌদি আরব ভিত্তিক সংবাদ মাধ্যম আল হাদাথ ও আল আরাবিয়া। এ বিষয়ে তেহরানের অনুমোদন মিললে কয়েকদিনের মধ্যে ঘোষণা আসতে পারে। এদিকে ইরানের বিরুদ্ধে সমুদ্রপথে অবরোধ আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, অবরোধ কার্যকর রাখতে 49টি বাণিজ্যিক জাহাজকে ইরানি বন্দর এড়িয়ে অন্য পথে পাঠানো হয়েছে। এছাড়া 2টি জাহাজ অচল করে দেওয়ার পাশাপাশি আরও 2টি জাহাজের তল্লাশি চালানোর কথাও জানিয়েছে তারা। ইরান যুদ্ধের 6 মাসের মাথায় যুক্তরাষ্ট্রের অস্ত্র ভান্ডার নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। ট্রুথ সোশ্যালে যুদ্ধ খুব ভালোভাবে এগোচ্ছে দাবি করে গোলাবারুদের ঘাটতির খবরকে ভুয়া বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ শেষের প্রক্রিয়া ধীরগতির জন্য ইরানের বিভক্ত রাজনৈতিক ব্যবস্থাকে দায়ী করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ফক্স নিউজকে তিনি বলেন, ইরানে এক পক্ষ যুদ্ধের অবসান চাইলেও আরেক পক্ষ সংঘাত চালিয়ে যেতে চায়। এদিকে ইরানে সরকার পরিবর্তনের পরিকল্পনা ব্যর্থ হওয়ায় মোসাদের 2 শীর্ষ কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি গণমাধ্যম। নাসরিন রুমি, সময় সংবাদ। আইন পরিবর্তন সহ সরকারের বিভিন্ন পদক্ষেপে কাজ হারাচ্ছেন পর্তুগালে বসবাসরত অভিবাসীরা। অ্যাপ ভিত্তিক রাইড শেয়ারিং পেশায় পর্তুগিজ ভাষা বাধ্যতামূলক করা সহ নানা জটিলতায় দীর্ঘদিনের দক্ষতা থাকা সত্ত্বেও পেশা বদলাতে বাধ্য হচ্ছেন অনেকে। এতে অন্যান্য খাতে অভিজ্ঞতা না থাকায় কর্মহীন হয়ে পড়ছেন অনেক প্রবাসী। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্ট। পর্তুগিজ ভাষায় দক্ষতার অভাব থাকলেও স্বাধীন পেশা হিসেবে উবার, বোল্টের মতো অ্যাপ ভিত্তিক রাইড শেয়ারিং মাধ্যম টিভিডি ছিল অনেক প্রবাসী বাংলাদেশির আয়ের অন্যতম উৎস। তুলনামূলক ভালো উপার্জন ও কাজের স্বাধীনতার কারণে অভিবাসীদের কাছেও জনপ্রিয় ছিল এ পেশা। তবে দুর্ঘটনা সহ নানা পরিস্থিতিতে এ খাতের প্রচলিত আইন পরিবর্তনের উদ্যোগ নেয় পর্তুগালের সরকার। টিভিডি চালকদের পর্তুগিজ ভাষায় দক্ষতার প্রমাণ দিতে হবে এমন নানা শর্ত আরোপ করে গত 17 জুলাই নতুন আইনের অনুমোদন দেয় দেশটির পার্লামেন্ট। প্রেসিডেন্টের স্বাক্ষরের অপেক্ষায় থাকা আইনটি চূড়ান্ত অনুমোদন পেলে এ পেশায় থাকা ভিন্ন ভাষাভাষী চালকদের পর্তুগিজ ভাষার বিশেষ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, যা বেশ কষ্টসাধ্য। আইনটি কার্যকর হলে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি কর্মহীন হবে বলে মনে করছেন টিভিডি ব্যবসার সঙ্গে যুক্ত প্রবাসীরা। যে নতুন নিয়ম এসেছে, তো সেখানে ট্যাক্সিকে ইনক্লুড করা হয়েছে রাইডিং শেয়ারিংয়ের ক্ষেত্রে, এবং এখানে ল্যাঙ্গুয়েজটাকে বাধ্যতামূলক করা হয়েছে, যেটা আমাদের দক্ষ ড্রাইভার যারা আছেন তাদের জন্য একটা চ্যালেঞ্জ। আমাদের
ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে যা আগে ছিল 15 বছর মেয়াদি, সেটা নতুন করে রেসিডেন্ট কার্ড অনুযায়ী মেয়াদ অনুযায়ী যেটা ড্রাইভিং লাইসেন্স দিবেন, যা বাংলাদেশিদের জন্য, প্রবাসীদের জন্য ভোগান্তির বড় কারণ হয়ে দাঁড়াবে। এছাড়া নানা জটিল নিয়মনীতি ও আইনের প্রভাবে ব্যবসা গুটিয়ে অন্যত্র পাড়ি জমাচ্ছে দেশটিতে নাগরিকত্ব নেয়া অভিবাসী ব্যবসায়ীরাও। এতেও কর্মসংস্থান হারাচ্ছেন প্রবাসীরা। নতুন নাগরিকত্ব আইন বা টিভিডি চালকদের জন্য পর্তুগালের নতুন আইনের পাশাপাশি অভিবাসীদেরকে টার্গেট করে সরকারের নেওয়া নানা পদক্ষেপে অনেকটা দিশেহারা পর্তুগালের অভিবাসীরা। ভাষাগত দক্ষতার কারণে এমনিতেই পিছিয়ে থাকা এই জনগোষ্ঠীর জন্য এসব আইনকে মরার উপর খাড়ার ঘা বলছেন তারা। তবে ভাষাগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি স্থানীয় সংস্কৃতির সাথে একীভূত হওয়া গেলে এসব জটিলতার মাত্রা খানিকটা কমিয়ে আনা সম্ভব বলে মনে করছে সংশ্লিষ্টরা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। ফিনল্যান্ডের লাহতি শহরে রয়েছে ইসলামিক কালচারাল সেন্টার। 50-এর দশকে নির্মিত কাঠের বাড়িটি একসময় ছিল খ্রিস্ট ধর্মাবলম্বীদের উপাসনালয়। কালের বিবর্তনে সেই বাড়িতেই আজ মসজিদ ভিত্তিক কার্যক্রম। ফিনল্যান্ডের ধর্মীয় সম্প্রীতির গল্প তুলে ধরছেন মহিউদ্দিন মধু। প্রথম দেখায় মনে হবে সাধারণ একটি কাঠের বাড়ি, নেই কোনো উঁচু মিনার, নেই বিশাল গম্বুজ। কিন্তু এই ভবনই আজ ফিনল্যান্ডের লাহাতি শহরের মুসলিম কমিউনিটির অন্যতম প্রধান ধর্মীয় ও সামাজিক কেন্দ্র। প্রবেশপথেই ফিনিশ ও আরবি সহ বিশ্বের নানা ভাষায় স্বাগত জানায় এই ইসলামিক সেন্টার। মসজিদের ভেতরে প্রবেশ করতেই চোখ আটকে যায় এর অনিন্দ্য সুন্দর কারুকার্যে। সূক্ষ্ম নকশায় সাজানো দেয়াল, দৃষ্টিনন্দন ক্যালিগ্রাফি আর পরিপাটির সাজসজ্জা, ইবাদতের এক মনোরম পরিবেশ। প্রতিটি কোণেই যেন আধ্যাত্মিকতার অপূর্ব গল্প। এই ভবনের ইতিহাসও বেশ বৈচিত্র্যময়। ফিনিশ প্রভাবশালী গণমাধ্যম উলে ও সিটি কর্পোরেশনের তথ্য মতে 50-এর দশকে নির্মিত ভবনটি একসময় ছিল একটি খ্রিস্টান উপাসনালয়। পরে 1990 সালে এটি শিল্পী ইসমো পিয়োক্কোর স্টুডিও এবং গ্যালারি হিসেবে ব্যবহৃত হতো। 2012 সালে ভবনটি কিনে নেয় ইসলামিক শিক্ষা ও সাংস্কৃতিক সংগঠন আল হামদ। এরপর আনুষ্ঠানিকভাবে এটি মসজিদ তথা ইসলামিক সেন্টার হিসেবে যাত্রা শুরু করে। একটি পুরানো ভবন নতুন পরিচয়ে হয়ে ওঠে বিশ্বাস, সম্প্রীতি আর সহাবস্থানের প্রতীক। এখানে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি শিশুদের কুরআন শেখানো হয়। এছাড়া পারিবারিক অনুষ্ঠান, রমজানের ইফতার, তারাবি, ঈদের জামাত, এমনকি বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রমও নিয়মিত আয়োজন করা হয়। হাঁটার দূরত্বতেই মসজিদ থাকে। তো ফিনল্যান্ডে আমার জানার মতো এরকম কোনো জায়গায় নাই, বাট আমাদের এখানে লাহাতিতে হচ্ছে আমরা এখানে খুবই মানে এখান থেকে 3-4 মিনিটের দূরত্ব মতো এরকম কাছাকাছি থাকি আর কি। তো আসলে খুব ভালো লাগে, যখন ইচ্ছা তখন আসতে পারি। ফিনল্যান্ডের মতো একটা জায়গায় এত সুন্দর কারুকার্য করা মসজিদে নামাজ পড়তে পেরে আসলে আমি খুবই নিজের কাছে মনে হয় যেন আমি বাংলাদেশেই চলে আসছি। মসজিদটি প্রতিষ্ঠা ও পরিচালনায় তুর্কি মুসলিমদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বলে স্থানীয়দের কাছ থেকে জানা যায়। ফিনল্যান্ডে সাধারণত এরকম প্রাতিষ্ঠানিক মসজিদ খুব একটা দেখা যায় না। আর লাহাতি শহরের এই মসজিদের আরও একটি ভালো নিদর্শন হচ্ছে এই মসজিদের ঠিক উল্টো পাশে একটি গির্জা রয়েছে, যা কিনা ধর্মীয় সম্প্রীতির অন্যতম নিদর্শন। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, লাহাতি, ফিনল্যান্ড। ডারউইনে প্রস্তুতি ম্যাচ হাতে চোট পেয়েছেন তাইজুল ইসলাম। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের আগে তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট। তাই প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে বিশ্রামে রাখা হয় টাইগার স্পিনারকে। এদিকে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে 4 উইকেট নেয়ায় বেশ আত্মবিশ্বাসী পেসার হাসান মাহমুদ। এশিয়ার বাইরের কন্ডিশনে পারফর্ম করার সূত্রটা জেনে গেছেন হাসান মাহমুদ। সুইং লাইন লেন্থে কাউন্টি আর ভিটালিটি ব্লাস্টে ইংল্যান্ড মাতিয়েছেন। এবার অস্ট্রেলিয়ার মাটিতেও নজর কাড়লেন। ডারউইনে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে 19 ওভারে 42 রান খরচায় 4 উইকেটের বোলিং ফিগারটা টাইগার পেসারকে দিচ্ছে বাড়তি আত্মবিশ্বাস। লন্ডনেও ইউকের যে কন্ডিশন আছে এবং অস্ট্রেলিয়ার যে কন্ডিশন, দুটাকে আমি বলবো যে সিমিলার কন্ডিশন। সো আমি দুটাতেই বোলিং করে অনেক এনজয় করি এবং চেষ্টা করি যে
লাইন মেনটেন করে সুইং যাতে থাকে এবং নতুন বলে যদি আর্লি উইকেট পাই, সো ওই মেন্টালিটি নিয়েই বোলিং করি। CA-11-এর টপ ও মিডল অর্ডারকে ভালোই চ্যালেঞ্জ জানিয়েছেন হাসান। বর্ডার গাভাস্কার ট্রফিতে বুমরাদের বিপক্ষে আগ্রাসী ব্যাটিং করে আলোচনায় আসা স্যাম কনস্টাসকেও বোকা বানিয়েছেন তিনি। তবে ভিন্ন অভিজ্ঞতা হয়েছে অভিষেকের অপেক্ষায় থাকা মুশফিক হাসানের। 4 ওভার বোলিং করে 38 রান দিয়ে উইকেট শূন্য ছিলেন এই পেসার। মুশফিক মূলত বোলিংয়ের সুযোগটা পেয়েছেন তাইজুলের চোটে। স্পিন ডিপার্টমেন্টের মূল সদস্যকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ব্যাটিং করার সময় হাতে একটা পলিং ফিঙ্গারে ব্যথা লাগছে, বল কন্টিনিউশন হয়েছে, তো তারপর থেকে আমরা ওইটাকে একটু ব্যান্ডেজ করে রাখছি, পুরো দিন রেস্টে রাখা হয়েছে, আবার অবজার্ভ করবো। ওদের ম্যানেজমেন্ট এবং আম্পায়ারদের সাথে কথা বলে বিসিক অপরচুনিটি যেন আমরা মুশফিককে দেখতে পারি এবং ওরা এগ্রি করে। বড় দলের বিপক্ষে নিয়মিত টেস্ট খেলার সুযোগ না পাওয়া নিয়ে আক্ষেপের কথা প্রায়ই শোনা যায় বাংলাদেশি ক্রিকেটারদের মুখে। হোমে টুকটাক খেললেও অ্যাওয়ে সিরিজের সুযোগ আসে না বললেই চলে। এবারই তো দীর্ঘ 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে গেছে বাংলাদেশ দল। স্টার্ক কামিন্স হ্যাজেলউডদের ভয়ানক পেস আক্রমণ আর স্মিথ হেড লাবুশেইনদের শক্ত ব্যাটিং লাইন আপের বিপক্ষে শান্তর দলকে নিয়ে উচ্চ আশা রাখা যাচ্ছে না। অস্ট্রেলিয়ান কন্ডিশনে নাহিদ রানাকে দিয়ে যা একটু হম্বিতম্বি দেখানোর লক্ষ্য ছিল, তাও ভেস্তে গেছে এই পেসারের ইনজুরিতে। তবুও সাম্প্রতিক বছরগুলোতে টাইগার পেস ইউনিটের সামগ্রিক উন্নতিতে মনের কোনায় ক্ষীণ আশা জমে আছে। ডারউইনের প্রস্তুতি ম্যাচে হাসান মাহমুদের বোলিং কিছুটা হলেও আশাবাদী করে তুলেছে সফররতদের। মাউন্ট মঙ্গানুয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ের স্মৃতিও যোগাচ্ছে অনুপ্রেরণা। তবে দেশের বাইরে ব্যাটিং ইউনিটের পরিসংখ্যান আর প্র্যাকটিস ম্যাচের পারফরম্যান্স কপালে চিন্তার ভাঁজ ফেলছে আবারও। এই সফরে এক মিরাজ ছাড়া এখন পর্যন্ত উল্লেখযোগ্য পারফরম্যান্স নেই আর কারো ব্যাটে। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ব্যাকফুটে থাকলে স্টার্ক কামিন্স হ্যাজেলউড লায়নদের সামনে কি দশা হবে তা ভেবেই টেনশনে পড়ে যাচ্ছেন সমর্থকরা। মাকসুম আলম খান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 5 বছরের আগেই সরকার ফেলে দিতে চায় বিরোধীরা, কথা বলছে ফ্যাসিস্টের ভাষায়, বললেন মির্জা ফখরুল। রাজনীতির সুযোগ পাবে না খুনিরা, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। দেশে যেন আর কখনো স্বৈরতন্ত্র ফিরে না আসে, সবাইকে সতর্ক থাকার আহ্বান অস্থায়ী রাষ্ট্রপতির। মুক্তিযুদ্ধের স্বপ্ন পূরণে গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখার তাগিদ। এবং বাংলাদেশের ভিসা নীতিতে আসছে বড় পরিবর্তন। প্রথমবার চালু হচ্ছে এই ভিসা। $50 লাখ বিনিয়োগে ভিসা মুক্ত ভ্রমণ, থাকছে 30 দিনের অন অ্যারাইভাল সুবিধা। এই ছিল প্রবাসের সময়, সঙ্গেই থাকুন সময়।